যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার নাম সুজয়া, দিল্লি থেকে। আমি আমার চরম বাস্তব কিছু ঘটনা অর্থাৎ ভৌতিক ঘটনা শেয়ার করব বলেছিলাম। ধন্যবাদ সবাইকে আমাকে সমর্থন করার জন্য। আশা করি আপনারা এত ভৌতিক বাস্তব ঘটনা কখনো শোনেননি। পার্ট 1, ঘটনা 1 শুরু করছি। এটি আমার মায়ের জীবনের কাহিনী। আমার মায়ের বর্তমান বয়স 60। তার যখন 22 বছর বয়স তখন মুর্শিদাবাদের একজনের সাথে পত্র মিতালি মারফত কথা হতো। তার নাম ছিল হেমন্ত। তারা 4 ভাই, কোনো বোন ছিল না। তাই হেমন্ত মামা আমার মাকে পত্র মিতালি সূত্রে বোন পাতিয়েছিল। তাদের ও তাদের মায়ের খুব ইচ্ছে ছিল আমার মাকে একটিবার চোখে দেখার। কিন্তু আমার দাদুর কড়া শাসনে মা একলা আলিপুর দুয়ার থেকে মুর্শিদাবাদ যেতে পারেননি। তাই পত্র মারফত কথা চলত। কিন্তু মাকে দেখার জন্যই ওই হেমন্ত মামার মা অধীর অপেক্ষায় ছিলেন। মনে মনে উনি যেন মাকেই নিজের মেয়ে ভাবতেন। যাই হোক, 2 বছর পর আমার মায়ের বিয়ে হয়ে যায়। হেমন্ত মামার মা কেন জানি না মাকে খুব দেখতে চাইতেন। তার জন্য সোনার কানের দুলও তৈরি করেছিলেন যে বিয়ের পর গেলে দেবেন। যাই হোক, মায়ের কখনো যাওয়া হয়নি। এরপর আমি হলাম। আমার যখন বয়স 2 মাস তখন আমার মায়ের মামাতো দাদা মুর্শিদাবাদে ট্রান্সফার হন ও মাকে নেমন্তন্ন করেন। আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন, সে সময় উনি যুদ্ধজাহাজ বিক্রমাদিত্যতে শ্রীলঙ্কা বর্ডারে ছিলেন। মা আমাকে নিয়ে ওই মামার বাড়িতে যান। তখন ওই হেমন্ত মামাদের বাড়ি বেশি দূর ছিল না বলে উনি সেখানেও গিয়েছিলেন। গিয়ে জানতে পারেন যে 15 দিন আগেই ওই দিদার মৃত্যু হয়েছে এবং মরবার আগের মুহূর্তে তিনি সাথী মানে আমার মাকে দেখতে চেয়েছিলেন। আমার মা এটা শুনে খুব কান্নাকাটি করেন। তো যাই হোক, হেমন্ত মামার বাবা মাকে অনুরোধ করেন কিছুদিন থেকে যেতে। মা 3 দিন থাকতে রাজি হন। প্রথম রাত্রে একটা বিরাট ঘটনা ঘটে যায়। মাঝরাতে মা হঠাৎ শুনতে পান যে পাশের ঘরে বাসনপত্র কে যেন মাটিতে আছড়ে ফেলছে। বলে রাখি, ওই হেমন্ত মামারা 4 ভাই একটা বড় ঘরে ঘুমাতেন। ওনাদের বাবা ওই দিদার ঘরে ঘুমাতেন, আর আমাকে ও মাকে বাড়িতেই নতুন একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই সাথেই রান্নাঘর লাগোয়া। আমার মা ছিলেন অসীম সাহসী ও তেজি মহিলা, কারণ শ্রীকৃষ্ণের মতো উনিও অষ্টম গর্ভ। তাই উনি কাউকে ডাকেননি, চুপ করে আমাকে বুকে নিয়ে শুয়েছিলেন। রান্নাঘরে অসম্ভব আওয়াজ শুনেও উনি চুপ করেছিলেন। হঠাৎ ওই রাতেই মায়ের বাথরুমে যাবার প্রয়োজন পড়ে। তো আমাকে মশারির ভেতর রেখে একাই টয়লেটে যান। পুরনো বাড়ি হিসেবে কলতলা থেকে জল নিয়ে যেতে হতো। মা যেই মুহূর্তে দরজা থেকে বেরিয়ে উঠোনে নামেন, সেই মুহূর্ত থেকে কে যেন তাকে অনুসরণ করতে থাকে। মা স্পষ্ট দেখতে পান যে লাল পেড়ে শাড়ি পরা মহিলা, কিন্তু খুব আবছা। মা কলতলা থেকে জল তুলছেন, সে যেন মাকে স্পর্শ করতে চাইছে কিন্তু পারছে না। সে মায়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে, মায়ের দিকে তাকিয়ে আছে। মাকে ধরতে চাইছে কিন্তু পারছে না। মা টয়লেটে যাওয়া থেকে বেরোনো অবধি সেই একই ঘটনা। যতক্ষণ মা বাইরে ছিলেন ততক্ষণ সেই ছায়ামূর্তি যেন তাকে প্রবলভাবে স্পর্শ করার চেষ্টা করছিল। গলার কাছে ধরতে আসছিল কিন্তু পারেনি। দরজা অবধি এসেছিল কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। পরদিন মা হেমন্ত মামাকে ঘটনাটা বলেছিলেন। উনি খুব বকা দিয়েছিলেন ওনাকে না ডেকে একলা যাওয়ার জন্য। উনি কেঁদেছিলেন খুব, যে হয়তো হেমন্ত মামার মা আমার মাকে দেখার প্রবল বাসনা নিয়ে মরেছিল, তাই মৃত্যুর পর চেয়েছিলেন মাকে কাছে নিতে। মা পরদিন ওখান থেকে চলে এসেছিলেন। ঘটনা 2, আমার বাবার আদি বাড়ি বর্ধমান। আমার বয়স যখন 4 বছর তখন ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের বাড়ি ছিল অনেক বড় বড়, উঠোনের এপার ওপার ঘর, পিছনের খালি জমি। তবে শুনেছি ওই জমিতে নবাব আমলে অনেক শিশুদের কবর দেয়া হতো। যাই হোক, আমি আর আমার মা রাত্রে ঘুমিয়েছিলাম লাগোয়া ছোট ঘরে। আমার জন্য দুধ রাখা ছিল পাম্প স্টোভের ওপর। আমাদের এই ঘরটায় জানালা ছিল একটা, সেটা বন্ধ ছিল, আর ছিল একটা খুব ছোট ভেন্টিলেটর, যেটা দিয়ে একটা কবুতর ঠিকভাবে যেতে পারবে না। যাই হোক, রাতের বেলা আমি বাথরুমে যাব বলে মাকে ডাকি। মা উঠোনের ওপারে বাথরুমে গিয়ে আমাকে বারান্দার কোণে বসতে বলেন। ওনার পেছনটা ছিল ঘরের দিকে। হঠাৎ উনি শুনতে পান একটা ভীষণ রকমের শোঁ শোঁ আওয়াজ, যেন কেউ বিষাক্তভাবে কিছু চাটছে। মা এক মুহূর্তে ঘুরে তাকিয়ে দেখেন যে একটা
একটা ভয়ানক কালো লোমশ কেউ দাঁড়িয়ে দুধের বাটির সামনে। মা তাকাতেই সেও জ্বলন্ত আগুনের মতো লাল চোখে তাকিয়েছিল। মা আমাকে তাড়াতাড়ি কোলে নিয়ে ঘরে এক পা ফেলতেই সে সেকেন্ডেরও কম সময়ে একটা লাফ মেরে যেন উড়ে ওই ছোট্ট ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে গেল। মা আমাকে মশারির ভেতর ঢুকিয়ে যেই না বলছেন, তুমি ভয় পেও না, আমি ঠাকুমাকে এখনই ডেকে আসছি, অমনি ওই পেছনের জমি থেকে যেন একটা বিভৎস গলা ভেঙচি কেটে উঠেছিল, মানে বুক কাঁপানো আও আও করে ভেঙচি কাটার আওয়াজ। সেটা আমি আজ 27 বছর পরেও ভুলতে পারিনি। আমি আজও কেঁপে উঠি মনে পড়লে সেই ছায়ামূর্তি আর সেই ভেঙচির আওয়াজ। যাই হোক, আমার অসীম সাহসী মা সেই অন্ধকারে উঠোন পেরিয়ে ঠাকুমা, দাদু, কাকুদের ডেকে আনেন। আর একটা কথা, যেহেতু আমরা ওই ঘরে থাকতাম না, কোনো ঠাকুর বা পুজো পাঠ ওই ঘরে হয়নি। যাই হোক, পরদিন ভোরবেলা আমার দাদু গিয়ে এক মুসলমান বৃদ্ধকে ডেকে আনেন। উনি এসে পুরো বাড়ি ঘুরে জানান যে একটা ভয়ানক কিছু আছে। উনি ছোট একটা সাদা কাগজে আরবি বা উর্দুতে কিছু একটা লিখে কাঁঠালের আঠা দিয়ে ঘরের দুয়ারে আটকে দিয়েছিলেন। উনি কোনো টাকা নেননি এর জন্য, ওনার গুরুর মানা আছে। সেদিনের পর থেকে আর কিছু হয়নি। তারপর ঠাকুমা ওই ঘরে ঠাকুর রাখতেন। ঘটনা 3। আমি তখন আমার মায়ের গর্ভে, 7 মাস গর্ভ মায়ের। আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, তাই বেশিরভাগ সময় তিনি যুদ্ধ জাহাজে থাকতেন। মা কোয়ার্টারে একাই থাকতেন। আমি আগেই বলেছি, আমার মা যেহেতু শ্রীকৃষ্ণের মতো অষ্টম গর্ভজাত, তাই উনি অসীম সাহসী, তেজি ও কিছু বিশেষ ক্ষমতার অধিকারী। তো উনি সে সময় বিশাখাপট্টনমে কোয়ার্টারে একাই ছিলেন। এই কোয়ার্টারটা একটু তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। বাবার ট্রান্সফার হয়েছিল, আর পরদিনই যুদ্ধ জাহাজ বিক্রমাদিত্যতে বাবা চলে যান মিয়ানমারের উপকূলে। মা একলা ছিলেন ওই কোয়ার্টারে। খুব গরম ওখানে। মা কোয়ার্টারে ঢোকার সময় লক্ষ্য করেন যে গোটা ঘরটা বেশ কালো, মানে দেয়ালগুলো ধোঁয়া জ্বলা কালো মতো। কিন্তু মা কাউকে কোনো কিছু বলতে পারেননি, কারণ ওটা ছিল 7 তলায়, আর ওই ফ্লোরে 2জন সাউথ ইন্ডিয়ান ব্যাচেলার ছাড়া আর কেউ থাকতো না। তো মা তাই জানতে পারেননি। বিকালের পর থেকে কেমন একটা লাগতে থাকে মায়ের। মনে হয় ঘরটা যেন ধোঁয়া ধোঁয়া লাগছে। সন্ধেবেলা ক্যান্টিন থেকে বয় এসে খাবার দিয়ে চলে যায়। মা সমুদ্রের দিকে জানালার সামনে একটা আরাম কেদারায় বসেছিলেন। যত সন্ধ্যা বাড়তে থাকে মনে হয় ঘরটা যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। মা যতবারই চোখ বন্ধ করার চেষ্টা করেন, ততবারই মনে হয় কে যেন পায়চারি করছে ঘরে। ওই সময় মায়ের অ্যাডভান্স প্রেগন্যান্সি। মায়ের শরীর ভীষণ অস্থির লাগতে শুরু করে। মনে হয় চুরির শব্দ, কারো হালকা অস্থির পায়ের পায়চারি। চোখ বন্ধ করলেই মায়ের মনে হচ্ছে কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে, মায়ের দিকে ঝুঁকে পড়ছে, মাকে ধরতে আসছে। মা ঘামতে শুরু করেন। ওনার গায়ে কেউ স্পর্শ করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে। মা খেতেও পারলেন না। সারা ঘরে সেই দপদপানি, আওয়াজ হচ্ছে ঝুপঝাপ। মা এই করে করে সারা রাত চোখ খুলেই রাখলেন। না খেতে পারলেন, না পারলেন ঘুমাতে। সারা রাত তার ঘরে তাণ্ডব আওয়াজ হলো, দাপাদাপি হলো। মাকে ধরার চেষ্টা হলো, কিন্তু ব্যর্থ হলো। ভোরের আলো ফুটতেই মা কোনো মতে চোখ খুলে জল দিয়ে ওই অবস্থাতেই বেরিয়ে পড়লেন বাবার অফিসে। পৌঁছেও গেলেন। ওখানে মাকে দেখে সবাই দৌড়ে এলো। মাকে সুস্থ করা হলো। ওইখানেই মা জানতে পারলেন যে গত 1 মাস আগে ওই কোয়ার্টারে একজন সাউথ ইন্ডিয়ান নেভি অফিসারের বউ প্রেগনেন্ট অবস্থায় গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল। ওই কোয়ার্টারে তারপর তালা লাগানো ছিল। বাবা তাড়াহুড়ো করে ওটাই নিয়েছিল। পরে বাবা ক্ষমা চেয়েছিল, কিন্তু মায়ের শরীরও মনের দিক থেকে বিরাট একটা ঝড় বয়ে গিয়েছিল সেই রাত্রে। সেই দিনই মাকে অন্য কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনা 4। আমার তখন 5 বছর বয়স। আমি মায়ের সাথে মামাবাড়ি আলিপুরদুয়ার গিয়েছিলাম। তো ওখানে মায়ের পিস্তুত দাদার বাড়িতে নেমন্তন্ন ছিল। মামা বাড়ি ওই বাড়িটা থেকে হেঁটে 10 মিনিট। তার মাঝখানে একটা খোলা ছোট জায়গা। শুনেছি ওইখানে নাকি রাজনৈতিক দাঙ্গার সময় অনেক খুন হয়েছিল, এবং পাড়ার একজন দিদা মেয়ের ওপর রাগ করে গায়ে আগুন দিয়ে জ্বলতে জ্বলতে ওই খোলা জায়গায় এসে মরেছিল। তো যাই হোক, ওই পিস্তুত মামার বাড়ি থেকে খেয়ে সেই মামা মামি আমাদের এগিয়ে দিতে এসেছিলেন মামা বাড়ি অবধি। তখন রাত 11টা।
খুব নির্জন রাস্তা, কিন্তু যেই ওই খোলা জায়গাটার কাছাকাছি আসলাম আমরা, আমি বলে বোঝাতে পারবো না কি বিভৎস আর্তনাদ মেশানো শব্দ হচ্ছিল। আমার স্মৃতিশক্তি খুব প্রবল, 2 বছর বয়সের কথা মনে আছে, সেই আওয়াজটা আমার কানে এখনো বাঁধে। ওহ, বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওই আওয়াজটা শুনে মামা মামি তক্ষুনি আমাদের নিয়ে অন্য দূরের রাস্তা ধরে মামা বাড়িতে পৌঁছে দিয়ে যান। ঘটনা 5। আমার সেজো মামা রাতে অফিস থেকে বাড়ি ফিরতেন। উনি হাসিমারায় ছিলেন। উনি রোজ প্রায় 11টা নাগাদ রিকশায় করে ফিরতেন। এরকমই এক বিশেষ তিথির দিনে উনি ফিরছেন, হঠাৎ ওনার রিকশা আটকে যায়। কিছুতেই সামনে এগোতে পারছে না, কে যেন টেনে রেখেছে, চেপে রেখেছে। তখন হঠাৎই ওই রিকশাওয়ালা কাকু নেমে গলাতে একটা মাদুলি খুলে সামনের দিকে বাড়িয়ে দিয়ে আবার চলতে শুরু করেন এবং রিকশা চলতে থাকে। পরে মামা জানতে পারেন পরদিন নাকি রিকশা কাকুটা দেখেন যে তার মাদুলির ভেতরে একটা জিনিস নেই, যেটা ওনার গুরু দিয়েছিলেন। ঘটনা 6। আমার মায়ের পিস্তুত এক দাদা বউ পছন্দ না হওয়াতে গায়ে আগুন দিয়েছিলেন। সেই দাদাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি হেঁটে 20 মিনিট। যেই রাত্রে উনি গায়ে আগুন দেন, সেই সময় উনি কিছুটা বাঁচতে চাইছিলেন, কিন্তু পারেননি। সেই রাত থেকে আমার দাদু বাড়ির ছাদে ভয়ানক আওয়াজ শুরু হয়, মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমার দাদু দিদা ওই মামার খুব প্রিয় ছিলেন। সেই রাত থেকে আমার দাদুর বাড়িতে প্রতি রাতে ছাদে বিকট আওয়াজ শুরু হয়, মনে হয় ছাদ ভেঙে পড়ছে। রাতে উঠোনে মনে হয় কে যেন দৌড়াচ্ছে। এভাবে 5 দিন চলার পর দাদু ওই পিসি দিদাকে ডেকে পাঠান এবং গায়ায় যান পিণ্ডি দান করতে। তখন গায়ায় মূল প্রেত গৃহে পিণ্ডি দান হতো। পিসি দিদা নাকি যখন ওই প্রেত গৃহের জানালা দিয়ে পিণ্ডিটা বাড়িয়েছিলেন, তখন একটা কালো ভয়ঙ্কর একটা আবছা হাত এসে ছু মেরে পিণ্ডিটা নিয়েছিল। সেই রাত থেকেই আমার দাদু বাড়িতে ওই তাণ্ডব বন্ধ হয়ে যায়। ঘটনা 7। আমার আরেক পিস্তুত মামার আংশিক খুন হয়েছিল। মানে ভরা বাজারে এক গুন্ডা ওনার পায়ের মূল শিরা কেটে দিয়েছিল। ডাক্তাররা বলে দিয়েছিলেন উনি 6 মাস অবধি বাঁচবেন পঙ্গু হয়ে। উনি দেখতে খুব সুন্দর আর সমাজসেবী ছিলেন। এই ঘটনার পর বাড়ির সবার খুব মন খারাপ হয়ে যায়। মাসের মাথায় হঠাৎ ওনার দাদার বিয়ে ঠিক হয়। উনি বিছানাতে শুয়েই কাঁদতে কাঁদতে বলেন যে ওনার তো বিয়ে হতে পারলো না, তাই যে দাদার বিয়ে হচ্ছে সেই বৌদিকে উনি সঙ্গে করে নিয়ে যাবেন। সবাই মৃত্যু পথযাত্রীর মজার কথা ভেবেছিল। তার 1 মাস পরে উনি মারা যান। 45 দিনের আতুর উঠিয়ে ওই মামার বিয়ে হয়। মামি হাই স্কুলের টিচার ছিলেন। তো বিয়ের 10 দিন পর মামি একদিন অন্ধকার কুয়োতলায় বাসন মানে চায়ের বাসন ধুতে যান। বাকিরা গল্প করছিল। হঠাৎ ওই মামিকে কে যেন বৌদি বলে ডাকে। মামি সাড়াও দেন। ঘরে ফিরে জানতে চান কে ডেকেছিল, কিন্তু সবাই বলেন যে কেউ ডাকেনি। তার পরদিন সকালে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সারা শরীরে বড় বড় ফোস্কা পড়েছিল। বিখ্যাত ডাক্তারও কিছু ধরতে পারেনি, পোস্টমর্টেমেও কিছু ধরা পড়েনি। ঘটনা 8। আমি তুলা রাশি ও বাংলায় মীন রাশি। প্রচুর দেবতার স্বপ্নে আমার জন্ম। আমার নজর ইত্যাদি খুব তাড়াতাড়ি লাগে। অনিয়ম, নোংরা বা অস্পৃশ্য কিছু সহ্য হয় না। আমি একবার এক মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। মা আর বাকিরা গল্প করছিল। আমি একটা অন্ধকার কলতলায় হাত ধুতে চাই। হঠাৎ কেউ যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকে। আমার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে 3 বার, কিন্তু আমি ঘুরে তাকালেও সাড়া দেইনি। ঘরে ফিরে জানতে চাই কে ডেকেছিল। মা তখনই কিছু বুঝে যান ও আমাকে জড়িয়ে ধরেন। পরে জানতে পারি ওই মাসির শাশুড়ি একবার আমায় দেখতে চেয়েছিলেন, কিন্তু উনি হঠাৎ মারা যান। আমরা চেন্নাইতে ছিলাম তখন। ঘটনা 9। চেন্নাইতে আমি আমার মেজো মামার বাড়ি কিছুদিন ছিলাম ছুটিতে। আমার বয়স তখন 7। সেখানে সবার অনেক বড় বড় ছড়ানো উঠোন গাছ ভরা ছিল। আমার মামার বাড়ির পাশের বাড়ির সাথে তার পাশের বাড়ির লোকেরা কি নিয়ে যেন প্রকাণ্ড ঝগড়া। সাউথের সবাই আর আমিও উঠোনে দাঁড়িয়ে ঝগড়া শুনছি। একটু ভিড় হয়েছিল। হঠাৎ দেখি একটু দূরে একটা ছোট পেয়ারা গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে চুপচাপ। বেশ লম্বা, রোগা, কিন্তু যুবক মতো। সাদা ধুতি গোটা গায়ে শরীরে জড়ানো। সে সামনে আসছেও না, নড়ছেও না। আমি ঝগড়া ফেলে ওই দিকেই তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো সে যেন আমার দিকেই তাকিয়ে আছে, কারণ বডির দিকটা পরিবর্তন হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমি প্রায় 10-15 মিনিট তাকিয়ে
তাকিয়ে রইলাম। স্পষ্ট দেখলাম সেও যেন তাকিয়েছে। ধীরে ধীরে ঝগড়া কমলো, ভিড় কমলো, কিন্তু শেষ ফুরলো না। বেপরোয়া হয়ে উঠলাম আমি। মামাদের চোখ এড়িয়ে ওদিকে এগোলাম, কিন্তু আমি যতই এগোই দেখি সে যেন অস্থির হয়ে সরে যাচ্ছে, কিন্তু ভেসে ভেসে। আমি যতই এগোই সে যেন ভয় পেয়ে ভেসে ভেসে সরে যায়। আমি গাছতলাটা ছাড়িয়ে গেলাম, দেখি সেও পেছনের একটা খোলা জমিতে সরে যাচ্ছে। আমি প্রাচীরের সামনে দাঁড়ালাম, সেও জমির অনেকটা দূরে সরল, কিন্তু মনে হলো সে অস্থির, কিছু একটা বাধা পেয়েছে। হঠাৎ পেছন থেকে মামা ডাকছে। আমি মামাকে বললাম, কিন্তু মামা বলল না, কিছু বকলো আমাকে। আমি আজও জানতে পারিনি কে বা কি ছিল সেটা। ঘটনা নয়। আমি একবার বর্ধমানে আমার পৈতৃক বাড়িতে ঘুরতে গিয়েছিলাম বড় হয়ে। তখন আমার 9 বছর বয়স। এক পিসির বাড়ির পেছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি আসলে অন্ধকারটা একটু পছন্দ করি, এটা আমার জিনগত। যাই হোক, বারান্দায় দাঁড়িয়েছি, হঠাৎ দেখছি সামনের একটা বাগান থেকে জীবন কাকু দাঁড়িয়ে, লুঙ্গি আর পাঞ্জাবি পরা, যেটা উনি খুব পরেন। আমাকে ডাকছেন মনে হলো। আমি চোখ বন্ধ করে চোখ খুললাম, কেউ নেই। আবার এক মুহূর্ত পরেই দেখলাম জীবন কাকুকে, কিন্তু একটু সরে গেছেন উনি সাইডে, সেই ভাবেই ডাকছেন। আমি বারান্দা থেকে নামতে যাব, মায়ের আবছা গলার আওয়াজ পেলাম। আমি পিছিয়ে এলাম, দেখলাম কেউ নেই সামনে। আমি দৌড়ে সামনের দরজা দিয়ে জীবন কাকুদের বাড়িতে গিয়ে দেখি উনি ছাত্র পড়াচ্ছেন। আমি আর ভাবতে পারিনি, আমি আজও জানি না কি হয়েছিল ওটা। ঘটনা 10। আমি আর আমার মা দিল্লির কোর্টে একটা কাজে গিয়েছিলাম। তখন ছুটি চলছিল, মনেই ছিল না কিছু অ্যাডভোকেট তাদের চেম্বার খুলতেন। তো আমরা আলোচনার জন্য একজনকে জিজ্ঞেস করি, উনি একটু দূরে ছিলেন, অপেক্ষা করতে বললেন। আমরা 5 তলায় দাঁড়িয়ে আছি, অনেক বন্ধ চেম্বার ওখানে। আমরা একটা বন্ধ চেম্বারের সামনে দাঁড়িয়েছি, নির্জন, লোক প্রায় নেই। হঠাৎ আমি দেখছি সামনের বন্ধ চেম্বারের দরজাটা যেন ভয়ানকভাবে কেউ ভেতর থেকে টানছে, ধাক্কাচ্ছে। বাইরের দরজাটা ভীষণ নড়ছে। মাকে দেখালাম, উনি এগিয়ে গেলেন। কিছুক্ষণ চুপচাপ দরজাটা দেখে আবার সেই রকম শুরু হলো, যেন প্রবল বেগে কেউ ধাক্কাচ্ছে, টানছে। মা হঠাৎ দরজার ওপর হাত রেখে তালাটা ধরলেন, যেন মনে হলো কেউ বাধা পেল। মা দাঁড়িয়ে রইলেন। হঠাৎ আমাদের ওই অ্যাডভোকেট পেছন থেকে ডাকলেন। পরে জানতে পারি ওই চেম্বারে একজন সিনিয়র অ্যাডভোকেট হার্ট অ্যাটাকে মারা যান। উনি ভেতরে কাজ করছিলেন, ওনার একজন ক্লায়েন্ট ওনাকে মৃত অবস্থায় পান। সর্বশেষ ঘটনা। আমি তখন লেখাটা বুঝতে পারি, আমি তখন ভাড়া থাকি, কোনো একটা জায়গার কথা বলছেন তিনি, আমি নাই বললাম সেটা। এবং তারপরে তিনি বলছেন যে বাড়ি থেকে ইউনিভার্সিটিতে অনেকটা দূর। তো একদিন রাত হয়েছিল সেমিনার থেকে ফিরতে, সেখানে থাকতাম, সেটা একটু ভেতর দিকে, লোক কম। আমি বাস থেকে নেমে হেঁটে আসছিলাম অনেকটা। হঠাৎ এসে দেখি বাড়ির রাস্তাটা নেই। আমার এই পাড়াটা খুব গোছানো, কিন্তু একটু সেকেলে। কিন্তু সেই রাস্তাটা দেখলাম আধুনিক এবং আওয়াজ হচ্ছে খুব। তখন রাত 12টা। আমি পিছিয়ে এসে আবার একই দিকে হাঁটলাম, কিন্তু এবার দেখি রাস্তাটা নেই, চারিদিকে শুনশান, পুরনো লেন। হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন আমাকে ঘিরে ধরেছে। আমি ঘামছি, কিন্তু ভয় পাবো না ঠিক করেছি। মনে হলো একটা অদৃশ্য ভিড় আমাকে ঘিরে ধরেছে। আমি ভোঁ ভোঁ একটা আওয়াজ পাচ্ছি, কিন্তু দমটা চাপা লাগছে। আমি বুঝতে পারছি আমি এগোতে চাইছি, ভিড়টা বিরক্ত হচ্ছে, তারা চাইছে না আমি যাই। আমি দেখতে পাচ্ছি তাদের, কিন্তু বুঝতে পারছি না। আমাকে তারা চেপে ধরতে চাইছে, কিন্তু পারছে না। আমাকে ঘিরে ক্রমে আমি চিৎকার করতে চাইছি, কিন্তু পারছি না। আমি হঠাৎ মাকে ডাকলাম মনে মনে, জানি না কতক্ষণ ডাকলাম। হঠাৎ চোখ খুলে দেখি আমি আমার বাড়ির আগে আপেল গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি এক দৌড়ে আমার বাড়ির দরজায় পৌঁছে কলিং বেল বাজালাম। মা আমাকে দেখেই চমকে উঠলেন। আমাকে পাগলের মতো লাগছিল। এরপর থেকে মা আমাকে বাস স্টপে নিয়ে যেতেন রোজ, সেখানে একটা পার্কে অপেক্ষা করতেন। আর ছোট কয়েকটি ঘটনা আছে আমার এই জীবনের। এই বাস্তব তিক্ত ভৌতিক কাহিনী কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। অগ্রিম ধন্যবাদ সবাইকে। আমাকে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। এখন যে ঘটনাটি আপনাদের শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা সাভার জেলার আশুলিয়া থানার কোনো একটি গ্রাম থেকে। সঙ্গত কারণে ওনার নাম আমরা শেয়ার করছি না। আর এই ঘটনাটি একটি গার্মেন্টস কেন্দ্রিক। ঘটনাটি বোঝার সাথে একটা ছদ্মনাম ব্যবহার করছি, রিফাত ভাই। ওনার সাথে যখন ঘটনাটি ঘটে তখন উনি প্রাইমারি স্কুলে পড়ালেখা করেন এবং উনি একটা ম্যাডামের কাছে টিউশনি করতেন। ওনার বাড়ি থেকে বের হলে সোজা হাতের বাম দিকে যেতে হতো এবং মাঝে একটা গার্মেন্টস পড়তো। এই গার্মেন্টসটাকে কেন্দ্র করেই কিন্তু নানা রকমের ঘটনা এলাকার মুখে মুখে প্রচলিত। এই গার্মেন্টসটাকে
পার করে তারপরে ওই ম্যাডামের বাড়িতে যেতে হতো। তো স্কুল শেষ করে উনি আনুমানিক 12টার দিকে ওই ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে যেত। তো ওই দিন উনি ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে যান, কিন্তু ওই দিনকার মতো জলদি ছুটি দিয়ে দেয়। আর জলদি ছুটি দেওয়ার কারণে রিফাত ভাইয়ের মা ওনাকে আর আনতে যান নাই। তো উনি তখন চিন্তা করলেন যে একা একাই বাড়ির দিকে রওনা দিই। তো যেই ভাবা সেই কাজ, উনি বাড়ির দিকে রওনা দিলেন। কাছেই, বেশি দূরে না, কিন্তু ওইখান থেকে ওনার বাড়িতে আসতে হয়তো 15 মিনিটের সময় লাগে। তো উনি রওনা দিলেন, হাঁটতে হাঁটতে ওই গার্মেন্টসটার কাছে চলে আসলেন। গার্মেন্টসটার আশেপাশে কিন্তু কোনো লোক নেই। এই গার্মেন্টসটা কিন্তু চারোপাশে বাউন্ডারি করা, এবং ওই সময়ে এই গার্মেন্টসটা পরিত্যক্ত ছিল। এই গার্মেন্টসটাকে কেন্দ্র করে অনেক ভয়ের ঘটনা ঘটে যাওয়ার কারণে অনেক মানুষ ওইখানে কাজ করতো না। আর মানুষ না পাওয়ার কারণে একটা সময় এই গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়। যাই হোক, তো এই গার্মেন্টসটার কাছে আসার পরে উনি লক্ষ্য করলেন আশেপাশে কেউ নেই। যখনই এই গার্মেন্টসটার গেটের কাছে আসলেন, মনে হচ্ছে ভিতর থেকে ওনার নাম ধরে কেউ একটা ডাক দিল, যেই রিফাত, এদিকে আয়। উনি আশেপাশে দেখলেন, তাকাইলেন, কিন্তু কেউ নাই। উনি আবার যখন রওনা দিবেন তখন আবার ডাক শুনতে পায় উনি, যে এই রিফাত, এই যে এদিকে আয়, গেটের এইদিকে। উনি যখন ওই এই শব্দটা ভালো করে লক্ষ্য করলেন, তখন উনি গেটের ওদিকে লক্ষ্য করলেন, দেখলেন গেটটা লক করা, মানে তালা দেওয়া। তো উনি হয়তো ছোট ছিলেন, বুঝতে পারেন নাই। উনি বুঝতেছেন এটা সাধারণ বিষয়, স্বাভাবিক, কেউ ডাকছে, হয়তো বা কেউ কেউ এইটার ভিতরে গেছে। তো উনি বিষয়টাকে প্যারানরমালি ভাবেন নাই। উনি আস্তে আস্তে গেটের কাছে যখন যাবেন, তখনই হঠাৎ কোত্থেকে যেন একটা লোক আসলো। এই লোকটা এসে ওনাকে ধমকে শুরু বলছে, এই তুমি ওইদিকে কই যাও? জানো না এটা ভয়ানক জায়গা, এখানে মানুষ থাকে না, আর তুমি এই দুপুরের সময় একলা একলা এখানে কি করো? হ্যাঁ, যাও, বাড়িতে যাও। এরকম ধরনের রাগান্বিত সুরে রিফাত ভাই কথা শোনার পরে ওনার মনের মধ্যে একটু কষ্ট পেলেন। তো উনি মন খারাপ করে বাড়িতে রওনা দিলেন। বাড়িতে এসে ওনার মাকে আর দাদিকে এই ঘটনা খুলে বললেন। তো এই ঘটনা ওনার দাদি শোনার পরে ওনার দাদি একটা কথা বললেন ওনাকে, যে এই যে এই গার্মেন্টসটা কিন্তু ওনাদের বাড়ি থেকে তখনকার সময় দেখা যেত একদম। তখন তো অত বাড়িঘর ছিল না, এই কারণে দেখা যেত যে ওনার দাদি একদিন রাতে প্রাকৃতিক কাজে বাইরে বের হন। বাইরে বের হয়ে প্রাকৃতিক কাজ সেরে যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢুকার আগেই একটা জিনিস উনি দেখতে পান। উনি দেখতে পান যে ওই গার্মেন্টসের ছাদের উপর একটা আগুনের গোলা, এই আগুনের গোলাকে কেন্দ্র করে 4-5টা আগুনের গোলার মতো অবয়ব ঘোরাঘুরি করছে এই আগুনের গোলাকে কেন্দ্র করে। এটা দেখে উনি ভালো করে লক্ষ্য করেন ওইটার কাছে। উনি লক্ষ্য করলেন যে এগুলা মানুষ না, এগুলা কিছু কুকুর টাইপের। এই অবয়বগুলোও কিন্তু আগুনের মতন জ্বলজ্বল করছে। উনি যখন ভালো করে লক্ষ্য করতে থাকলেন, তখন ওইগুলো কি হলো, একটা আগুনের বলের টাইপের হয়ে ওনার দিকে সাই করে মানে ছুটে আসতে নিচ্ছে আর কি। এমন সময় উনি ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে যান। তো এই কথা ওনার দাদির মুখে শুনলেন। তো ওই দিন এই কথা শোনার পরে সবার মনে বেশ একটা আতঙ্ক, আরো অনেকজনের মুখেই এই গার্মেন্টসকে কেন্দ্র করে নানা ধরনের কথাই শুনছেন। এখন ওনাদের ফ্যামিলি মেম্বারের মুখে এই কথা শুনলেন। তো এইভাবে চলে যায় আরো কিছুদিন, মাস একখানি। 1 মাস পরে হঠাৎ রাতে এই রিফাত ভাইয়ের মায়ের চিৎকার করে ঘরে ঢুকে যান এক দৌড়ে। কি হয়েছে তখন জিজ্ঞেস করলে উনি বলেন যে উনি রাতে বের হয়েছেন প্রাকৃতিক কাজে। তো বের হওয়ার পরে উনি দেখতে পান যে ওই বিল্ডিং এর উপরে ওই সেম একটা আগুনের গোলা, এই আগুনের গোলাকে কেন্দ্র করে 4-5টা ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। আর যখনই উনি এটাকে ভালো করে লক্ষ্য করলেন, তখনই নাকি আগুনের গোলা হয়ে ওনার দিকে ছুটে আসতে চাইছিল ওই জিনিসগুলা। এইটা দেখে উনিও ভয়ে দৌড়ে ঘরে চলে আসছেন। তো এই জিনিস দেখার পর উনি আর ওনার ছেলেকে ওইখানে আর প্রাইভেট পড়তে যেতে দেন না। উনি বলেন, তোমার আর ওইখানে প্রাইভেট পড়তে যেতে হবে না, তুমি এখন থেকে বাড়িতেই প্রাইভেট পড়বে, যেহেতু তুমি ছোট মানুষ। তোমাকে এরকম আমরা অনেক সময় একা নাও আনতে যাইতে পারি, কোন বিপদ হয় কে জানে। তো এইভাবে কেটে গেল প্রায় আরো অনেক বছর। তখন সময়টা 2014 সাল, 13 কি 14 সাল। রিফাত ভাইও এর মধ্যে অনেকটা বড় হয়ে গেছেন, প্রাইমারি স্কুল পার করে হাই স্কুলে উঠে গেছেন। হাই স্কুলে ওঠার পরে উনি আবার
প্রাইভেট নেন সেই ম্যাডামের কাছে, কারণ ওই ম্যাডাম ভালো প্রাইভেট